1987 খ্রিস্টাব্দে আমার লেখা একটা গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম ছেলেটি। কলেজ স্ট্রিট ধরে হাঁটছিলাম আমি আর শান্ত। কলেজ স্ট্রিট মার্কেট থেকে গোটা দুয়েক বই কিনবো। রোদ বেশ চড়া, দরদাম করে ফিজিওলজির দুটো বই কিনে ফেললাম। বাড়ি ফিরে যাওয়ারই ইচ্ছে ছিল। শান্তকে বললাম, তাহলে এবার দুজন দুপথে। এখনই বাড়ি ফিরে যাবি? সবে তো 3টে, অনেকদিন কফি হাউসে যাই না, চ ঘুরে আসি। কিছুটা কিন্তু কিন্তু করেও রাজি হয়ে গেলাম। এই দুপুরবেলাতেও কফি হাউসের লোকের অভাব নেই, গোটা কয়েক সিট শুধু খালি পড়ে আছে। এই গরমে আবার অনেকগুলো পাখা অকেজো। একটা টেবিলকে কেন্দ্র করে গোটা চারেক সিট। একটা সিটে একজন ভদ্রলোক বসে আছেন, মাথার উপর বনবন করে পাখা ঘুরছে। নিজেদের গল্পে আবার অন্য লোক থাকলে আমার ভারী অস্বস্তি হয়। শান্তরও সেই মত। অন্য একটা সিটের দিকে এগোচ্ছি, ভদ্রলোক ডাকলেন, এখানে বসুন না, আপত্তি যদি না থাকে। একা একা বসে বড্ড বোর হচ্ছি। বসে গেলাম। ধোপদুস্তর ফিটফাট বাবুটি, চেয়ারের পাশে একটা কালো রঙের ব্যাগ, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বলে মনে হচ্ছে। শান্তর সাথে নতুন ভদ্রলোকের আলাপ জমে উঠেছে। আলাপের প্রথমে বুঝলাম আমার অনুমান নির্ভুল, আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই বলে উনি ডায়েরির খাতাটা বের করলেন। একটু ভালো করে ঠাড় করে দেখলাম আমরা যাকে আপনি আগে বলছি উনি ঠিক ততখানি ম্যাচিওর নন। প্রশ্নটা আসলো ওই তরফ থেকেই। আমার বয়স কত বলে মনে হচ্ছে? মনে মনে ভাবলাম, এ তো ভারী অদ্ভুত, প্রথমে এরকম প্রশ্ন। বললাম, আন্দাজ করতে পারছি না, তাও মোটামুটি 25-26 হবে। এবার আমাদের অবাক হওয়ার পালা। এই 18 সবে পা দিয়েছি, বিশেষ হয়। এবার হায়ার সেকেন্ডারি দেব। শান্তর চোখে মুখে বিস্ময়ের অভিব্যক্তি ফুটে ওঠে। শেষে আর নিজেকে চেপে রাখতে পারে না। অসম্ভব, বিশ্বাস হয় না, হতেই পারে না। একসঙ্গে এতগুলো কথা ও আওড়ে গেল। সত্যি বলছি, আমার দিকে ভালো করে চেয়ে দেখুন, সত্যি 18। হাতটা দেখি। ভদ্রলোক শান্তর দিকে হাতখানা বাড়িয়ে দেয়। হাতে ও কি দেখলো কে জানে, ঘন ঘন ওর দিকে তাকাতে লাগলো। শেষে কিছুটা যেন হতাশ হয়ে বলল, আপনি আমাদের চেয়ে অনেক জুনিয়র, আমরা আপনাকে তুমি বলতে পারি স্বচ্ছন্দে। তোমার নামটা কি? অনিন্দ রায়। আমাদের পরিচয় দি অনিন্দকে। কোন স্কুলে পড়ো? সাউথ পয়েন্টে। এবার এইচএস দেবো কিনা ভাবছি। এক্সামিনেশন, এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন, সিগারেট আছে? অনিন্দ শান্তর দিকে তাকায়। শান্ত সিগারেট ধরাচ্ছে। অনিন্দ আমাকে বলল, আপনি সিগারেট খান না? না। স্ট্রেঞ্জ, আমি কিন্তু চেইন স্মোকার। আচ্ছা, কনভেনশনাল লাইফ আপনাদের পছন্দ হয়? আমার তো একটু হয় না। দুবার আমি বাড়ি থেকে পালিয়ে চলে গেছিলাম। একবার ক্লাস 9-এ, আর একবার গেছিলাম বিহারে বছরখানেক আগে। হঠাৎ বাড়ি থেকে পালাতে গেলে কেন? চারপাশের গণ্ডির মধ্যে থেকে আমি হাঁপিয়ে উঠছিলাম। অনিন্দ পাল্টা আমার প্রশ্ন করে, নেভির চাকরিটা আপনার কেমন লাগে? ভালোই তো মনে হয়, তবে নেভিতে গেলে ভালো লাগবে কিনা জানি না। নেভিতে আমি ঢুকছি, মোটামুটি ঠিকই হয়ে গেছে, সামনের মাসে আশা করি পেয়ে যাব। নেভির চাকরি কিভাবে জোগাড় করলে? শান্ত অনিন্দর দিকে তাকিয়ে থাকে। দ্বিতীয়বার যখন বাড়ি থেকে পালিয়ে যায়, সেবার যাওয়ার সময় ট্রেনে একজন নেভির অফিসারের সাথে আলাপ হয়েছিল। তার ওখানে গিয়ে উঠেছিলাম। আমার সব কথা তিনি শুনলেন, তিনি লাইনটা করে দিলেন। সিগারেট শেষ হয়ে গেছিল। অনিন্দ সিগারেট দানি থেকে কিছুটা ছাই তুলে নিয়ে জিভে ঘষতে থাকে। শরীরটা কেমন করে ওঠে। কতজনের মুখের লালা ওই দানিতে লেগে আছে কে জানে। শান্ত আমায় ঠেলা দেয়। অনিন্দ বুদ্ধিমান ছেলে, ব্যাপারটা আজ করতে পারে। বুঝলেন, খাদ্যাক্ষেত্রে আমার তেমন কোনো বিচার নেই। মনে মনে বলি, বুঝতেই পারছি অখাদ্যটা তোমার ভালোই লাগে। এক্সকিউজ মি, 1 মিনিট, ল্যাট্রিন থেকে আসছি। অনিন্দ উঠে যায়। ছেলেটা কেমন জানি। শান্ত আমার কাছ থেকে ওরকম একটা জবাব পেতে উৎসুক। আমি মনে করছি ছেলেটা চূড়ান্ত ফ্রাস্ট্রেটেড, কোনো মেয়ে ঘটিত ব্যাপার থাকতে পারে। আমারও সেরকম মনে হচ্ছে। ওর কথাবার্তা কেমন অসংলগ্ন। নেশা টেশা করে না তো? খুবই সম্ভব, নয়তো সিগারেটের ছাই পুরোটা বলা হয়ে ওঠে না। অনিন্দ ফিরে এসেছে। অনিন্দ এসে বসার ফাঁকে কফি এসে যায়। কফির কাপে চুমুক দিতে দিতে প্রশ্নটা উঠে আসে মুখ থেকে। একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করো? এক্সকিউজ মি, যদি কিছু মনে না করেন, আমি আপনাদের তুমি বলতে পারি? আপনি বলতে আমার কেমন কেমন বাধে। স্বচ্ছন্দে কি যেন প্রশ্ন করতে যাচ্ছিলেন? যদি বন্ধুর মতো মনে করে বলছি। শান্ত বলল, হ্যাঁ হ্যাঁ, বলো না। তোমার সাথে কোনো মেয়ের সম্পর্ক আছে কি? প্রশ্নে আকস্মিকতা অনিন্দ হঠাৎ একটু কেমন যেন হয়ে যায়। অবশ্য পরক্ষণে সামনে নেয় নিজেকে। না না, মেয়েদের আমি এড়িয়ে চলি। শান্ত ওকে ছাড়ে না। যদি বন্ধুর মতো মনে করো তবে নিঃসংকোচে বলতে পারো। কথার ফাঁকে বেয়ারা এসে কফির দাম নিয়ে যায়। শান্তই পয়সাটা দেয়।
অনিন্দ এবার বলতে শুরু করলো, হ্যাঁ আমি একবার একটা মেয়েকে ভালোবেসেছিলাম। আমি তখন ক্লাস 9-এ পড়ি। মেয়েটা আমার থেকে এক ক্লাস নিচুতে পড়তো, মিতা দে, দারুণ অ্যাট্রাকটিভ। আমার বন্ধুরা জানতো না ব্যাপারটা, মেয়েটা হয়তো বুঝতে পেরেছিল। আমি বললাম, তারপর কি হলো? একদিন আমি একটা চিঠি লিখলাম মিতাকে, সাংকেতিক ভাষায়। তুমি সরাসরি মেয়েটাকে কথা বললে না কেন? আমি আনন্দকে প্রশ্ন করলাম। প্রথমত দুটি কারণে। প্রথমত, স্কুলে জানাজানি হয়ে গেলে একটা লজ্জাজনক ব্যাপার হবে। দ্বিতীয়ত, আমি অ্যাডভেঞ্চার করতে চেয়েছিলাম, আর 5 জনের মতো বাধা দেওয়া পদ্ধতি আমার ভালো লাগে না। তুমি কি একটাই চিঠি লিখেছিলে? অর্ণব প্রশ্ন করে। না না, তারপর আমি মাঝে মাঝে ওকে চিঠি দিতাম, তবে সবই সাংকেতিক ভাষায়। একদিন স্কুলে গিয়ে শুনলাম মিতা ওর বন্ধুদের সাথে বলা বলি করছে, বাড়িতে নাকি সব উড়ো চিঠি আসছে, ওর বাবা পুলিশে খবর পাঠিয়েছে। সেটা আমার দ্বিতীয়বার বাড়ি থেকে পালানোর আগের ঘটনা। তারপর তারপর তো বাড়ি থেকে পালিয়ে গেলাম। এখন তুমি কি করতে চাও? অনিন্দকে প্রশ্ন করলাম। নেভিতে ঢুকে পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে। নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে গবেষণা করতে চাই। আমার এক মামা নিউক্লিয়ার ফিজিক্সের একজন বড় বস। ছেলেটার কথাবার্তার গতি আমার মোটেই সুবিধা লাগলো না। 12 ক্লাস দেবে কিনা ঠিক নেই, ছোটটা নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে ভাবছে। বললাম, অন্তত হাই সেকেন্ডারিটা তোমার তো পাশ করা উচিত। অনিন্দ মাথা চুলকে উত্তর দিল, ভাবছি। 4টে বেজে গেছিল। অনিন্দকে বললাম, অনেকক্ষণ গল্প করা হয়েছে, এবার ওঠা যাক। আমি আর শান্ত কফি হাউস থেকে বেরিয়ে এলাম। কয়েকদিন পরে বন্ধুদের সাথে মেডিকেল কলেজের সামনে গল্প করছিলাম। বাস আসলে উঠে যাব। কথা বলছি কলেজ সম্বন্ধে, পেছন থেকে হ্যালো দেখে অনিন্দ মেডিকেল রিপ্রেজেন্টেটিভের ব্যাগটা হাতে দুলিয়ে আমাদের পেছনে এসে দাঁড়িয়েছে। এসপ্ল্যানেড দিকে যাবে নাকি? হ্যাঁ, বাসের জন্য দাঁড়িয়ে আছি। হেঁটে যাবে? আপত্তি নেই, হাঁটতে আমার ভালোই লাগে। কথা বলতে বলতে চিত্তরঞ্জন এভিনিউ ধরে হাঁটছিলাম। তোমরা ক ভাই? অনিন্দ আমাকে প্রশ্ন করে। 2 ভাই, আমি বড়। ছোট ভাই কি করে? 12 ক্লাস দেবে। বাড়ির কথা জিজ্ঞাসা করছি দেখে রাগ করলে না তো? না, রাগ করার কি আছে, আমার ঘুরতে ভালোই লাগে। সারাদিন তো টোটোই করেই ঘুরে বেড়াচ্ছি। ওই রকম ঘোরা নয়, বাইরে বিদেশে সেরকম কখনো ঘুরিনি। তবে ঘুরতে খারাপ লাগার কোনো কারণ নেই। আমার ইচ্ছে আমার ইচ্ছে করে বাড়ি থেকে অনেক দূরে, যেখানে কেউ নেই, হইচই নেই, শহরের আবর্জনা নেই, সেখানে চলে যায়। দেখলাম ছেলেটা খুব বেশি সেন্টিমেন্টাল হয়ে পড়ছে। ওকে অন্য প্রসঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তোমরা কয় ভাই বোন? আমি একমাত্র। বাবা কি করেন? ইঞ্জিনিয়ার। আমার বাবাও অনেকটা আমারই মতো। গত বছর বসের সাথে খুঁটাখুটি করে চাকরি ছেড়ে দিলেন। বাপের ছেলে তো, স্বভাব যাবে কোথায়। তুমি কি বাবা মার সাথে খুব ফ্র্যাঙ্ক? প্রশ্নটা আপনি আমার মুখ থেকে বেরিয়ে আসে। আমার বাড়ির লোকেরা একটু কনজারভেটিভ টাইপের, সবাই কেমন, কারোর সাথে কারোর যোগাযোগ নেই। স্টেটসম্যান অফিসের সামনে এসে গেলাম। অনিন্দ আমাকে বলল, একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমার না খুব খিদে পেয়েছে। বাস ভাড়া শুধু 65 পয়সা আছে, তুমি আমায় খাওয়াবে? এমনভাবে কথাটা বললো যে না করতে পারলাম না, বিশেষত যখন আমার কাছে টাকা আছে। বললাম, চলো। এসপ্ল্যানেডে মেট্রো ছাড়িয়ে গলির মুখে দোতলায় একটা রেস্টুরেন্ট। ধোসাটা এখানে বেশ ভালোই বানায়। আমারও খিদে পেয়ে গেছিল, ঢুকে পড়লাম। ধোসা খেয়ে অনিন্দ আমার প্রশ্ন করলো, তোমার গান ভালো লাগে? কেন লাগবে না, খুব ভালো লাগে, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত। আমারও। আমার ফেভারিট দেবব্রত, সুবিনয় রায়, সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়, আধুনিকে হেমন্ত, মান্না দে। এক শ্বাসে কথাগুলো বলে যায় অনিন্দ। তারপর আমাকে প্রশ্ন করে, তোমার পছন্দ কাকে কাকে? আমারও ওই একই রকম। তোমার সাথে আমার অনেক বিষয়ে মিল দেখছি। আমি অবশ্য তেমন কিছু মিল খুঁজে পেলাম না। তোমার কোনো হবি আছে? একাধিক। পাখি চেনা, গাছ চেনা, ছবি আঁকা। আগে ছিল, এখন আর ছবি আঁকি না। আমার হবি বই পড়া। খেলাধুলো করো না তুমি? ক্লাস 9 অবধি খেলেছি, তারপর ছেড়ে দিয়েছি। খেলাধুলো ছেড়ে দিয়ে কেন? খেলাধুলো করো, মন ভালো থাকবে। হ্যাঁ। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অনিন্দর মুখ থেকে। বাস স্ট্যান্ড দিয়ে হাঁটছিলাম। 80 নম্বর বাসে চাপবো। অনিন্দ বলল, আমায় মনে থাকবে তো? যোগাযোগ রাখবে তো? মনে থাকবে। আমি হাতের ইশারায় ওকে বিদায় জানিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। অনিন্দ মুখ ক্রমশ ভিড়ের মধ্যে হারিয়ে গেল। সন্ধ্যায় শহরের আলো জ্বলে উঠেছে। বাসের আশায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে পড়ছে একটা নেশাচ্ছন্ন জীবনে তেলচিটে ছবি। ছবিটা ভালো কি মন্দ আমি জানি না, তবে ছবিটা আমাকে ভাবাবে।